গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এরকম আরও নিত্য নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের বিশেষ নিবেদন লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও মঙ্গলবাড়ির অমঙ্গল। সকাল থেকেই আকাশ কালো করে ঝমঝমিয়ে শুরু হলো বৃষ্টি। করকর করাত করে বাজের শব্দ ক্রমাগত পথযাত্রীদের শাঁসিয়ে চলেছে। রাস্তায় এখনো জল জমেনি, তবে ক্রমাগত এরকম বৃষ্টি চললে জল জমতে বেশি সময় লাগবে না। উত্তাল ঝড় আমার ঘরের জানালার পাল্লা ভেদ করে ঘরে ঢুকে আসতে চাইছে। গতকাল ছিল শনিবার, ঈদের ছুটি। ভেবেছিলাম কাল সারাদিন বিশ্রাম নিয়ে আজ তারানাথের বাড়িতে যাব গল্প শুনতে, কিন্তু আজ এমন দুর্যোগ হবে জানলে কালই গিয়ে একবার মঠ লেন থেকে ঘুরে আসতাম। তারানাথের সঙ্গে দেখা হয়নি অনেক দিন। কাজের চাপ আর অসময়ে বৃষ্টিপাতের জন্য মঠ লেনের দিকে তেমন যাওয়া হয় না। আজ যাও বা ভেবেছিলাম, কিন্তু তাও সম্ভব হবে বলে মনে হয় না। সকাল থেকে দুপুর হয়ে গেল, তখনও থামল না বৃষ্টি। আমার তখন পাগল পাগল অবস্থা। বাড়িতে বসে থাকতেও মন চাইছে না, আবার বাইরে যে বেরোবো তার উপায় নেই। এমন বৃষ্টির সময় তারানাথের কাছে বসে ভূতের গল্প শুনতে পেলে মন্দ হতো না। তারানাথের মুখে অলৌকিক কাহিনী যে কতটা শ্রুতিমধুর তা আপনারা সকলেই জানেন। ঘরে বসে মনে প্রাণে ঠাকুরকে ডাকছিলাম, কিছুক্ষণের জন্য হলেও বৃষ্টিটা থামিয়ে দাও ঠাকুর। কিন্তু বৃষ্টি থামলো তো নাই, উল্টে বেড়ে গেল। আজকাল ঠাকুরও বড় নিষ্ঠুর হয়ে গেছেন। বৃষ্টি থামার অপেক্ষা করতে করতে দুপুরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলের দিকে স্ত্রীর ডাকে উঠে পড়লাম। জানালা বন্ধ ছিল বলে খেয়ালই করিনি, কিন্তু বারান্দায় এসেই মনটা বেশ ভালো হয়ে গেল। দেখলাম বৃষ্টিটা ধরেছে, আকাশটাও বেশ পরিষ্কার হয়েছে। মনে হয় না চট করে আর বৃষ্টি নামবে। তাই সঙ্গে সঙ্গে গায়ে পাঞ্জাবি গলিয়ে একটা ছাতা নিয়ে বাড়ি থেকে বেরোলাম। এখন কিশোরীকে খবর দেওয়ার সময় নেই, তাই ঠিক করলাম আজ ওকে ছাড়াই তারানাথের বাড়িতে যাব। বাড়ির দরজা বন্ধ করে যখন মোড়ের মাথা অবধি এলাম, তখনই হঠাৎ আমার পিছন থেকে ভেসে এলো এক অতি পরিচিত কণ্ঠস্বর। কি হে বিভূতি, তারানাথের বাড়ি যাচ্ছ বুঝি? পিছনে ফিরে দেখলাম কিশোরী হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি এখানে? কি ব্যাপার? হ্যাঁ, ভাবলাম বৃষ্টির মধ্যে তারানাথের বাড়িতে গিয়ে যদি একটা জমাটি গল্প শোনা যায় তাহলে মন্দ হয় না। প্রথমে ভাবলাম একা একাই যাব, তারপর মনে হলো একবার তোমায় জিজ্ঞাসা করি। তা ভারী অবধি তো আর যেতে হলো না, তোমাকে তো রাস্তায় ধরে ফেললাম। যাই হোক, তুমি তারানাথের বাড়িতেই যাচ্ছ তো, নাকি অন্য কোনো কাজে বেরিয়েছো? আরে না না, ওখানেই যাচ্ছিলাম। একা যেতে হবে বলে মনটা ভালোই লাগছিল না। এখন তোমাকে পেয়ে ভালোই হলো। চলো আর দেরি না করে এগিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো তাড়াতাড়ি যাওয়া যাক। আকাশের অবস্থা তো ভালো নয়, কখন আবার বৃষ্টি পড়বে তার ঠিক নেই। শোনো, আজ আর হেঁটে যাবো না বুঝলে, একটা ট্রাম ধরে বেরিয়ে পড়ি। তাই করলাম, ট্রাম ধরে নিলাম। আমাদের দিকে জল না জমলেও এই দিকটায় সামান্য জল জমেছে। আমি আর কিশোরী রাস্তায় জমা জল ঠেঙিয়ে এগিয়ে চললাম তারানাথের বাড়ির দিকে। বাড়ির কাছাকাছি আসতেই কিশোরী মাথায় হাত দিয়ে বলল, এই যা, সিগারেটের প্যাকেটই তো নেওয়া হয়নি। শোনো, তুমি একটু এগিয়ে যাও বুঝলে, আমি মোড়ের দোকান থেকে একটা সিগারেটের প্যাকেট নিয়ে। আমি একটু এগিয়ে ভোলার চপের দোকান থেকে গরম গরম আলুর চপ কিনে নিলাম। ততক্ষণে কিশোরী আমার পিছনে এসে দাঁড়িয়েছে। একটু একটু বৃষ্টি পড়ছে দেখে আমরা ছাতা মাথায় দিয়ে তারানাথের দরজার সামনে এসে দাঁড়ালাম। কিশোরী দরজায় কড়া নাড়ল। কয়েক সেকেন্ডের মধ্যে
চারি এসে অতি উৎসাহে দরজা খুলে দিল। ওকে দেখে মনে হচ্ছিল ও যেন আগে থেকেই জানতো যে আজ আমরা আসব। বাড়িতে ঢুকতে ঢুকতে আমি চারিকে জিজ্ঞাসা করলাম, কেমন আছো চারিমা? ভালোই কাকাবাবু। আমার মনে হচ্ছিল আপনারা আজ আসবেন, এত বৃষ্টি পড়ছে আর আপনারা গল্প শুনতে আসবেন না, তা আবার হয় নাকি? সে তো বটেই, তবে বৃষ্টি না ধরলে তো আজ আর আসতে পারতাম না। কিশোরী বাড়ির ভেতরে ঢুকে জিজ্ঞাসা করলো, চারিমা, তোমার বাবা কোথায়? উনি আসছেন, হ্যাঁ আপনারা বসুন না। আমি চারির হাতে তেলে ভাজা ঠোঙা দিয়ে বললাম, চারিমা, জমিয়ে সবার জন্য মুড়ি মাখো তো দেখি। আজ মুড়ি দিয়ে চা খেতে খেতে তোমার বাবার কাছে গল্প শুনবো। চারি আমার হাত থেকে ঠোঙাটা নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, মুড়ি আর চা সব নিয়ে আসছি, আপনারা বসুন, আমি বাবাকে গিয়ে খবর দিই। আমি আর কিশোরী বসলাম। তারানাথ এখনও আসেনি। বাইরে আবার শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টিপাত। তারানাথের ঘরের জানালা বন্ধ, তাই বৃষ্টির ছাট ঘরে প্রবেশ করছে না। তবে মাঝে মাঝেই দমকা হাওয়ার চোটে বন্ধ জানালায় খটখট শব্দ হচ্ছিল। উফ, কি বৃষ্টি! বাড়ি যাওয়ার সময় ধরলে হয়। বৃষ্টি কমলেও জল নামবে কি না তা বলতে পারছি না। আমরা দুই পাগল ছাড়া এই দুর্যোগে রাস্তায় কেউ বেরোতে চাইবে না। হ্যাঁ, কেনই বা চাইবে বলো? আমাদের কাছে যেমন ঠাকুর মশাই আছে, সবার কাছে তো আর এরকম গল্প বলার মতো ঠাকুর মশাই নেই, তাই না? প্রবল গর্জন সহ আকাশ থেকে নেমে আসা জলরাশি ও এলোপাথারি হাওয়ার দরুন সৃষ্ট উত্তাল পরিবেশের মধ্যে গল্প শুনতে কতই না ভালো লাগবে। এই ভাবতে ভাবতে ঘরে প্রবেশ করলেন তারানাথ। আমাদের দেখেই যে তিনি বেজায় খুশি হয়েছেন তার বলে দিতে হয় না। ঘরে ঢুকে আমাদের সামনের আসনে বসলেন তিনি। তারপর বললেন, এই যে কেমন আছো তোমরা? তোমাদের তো 18 মাসে বছরে, তা কতদিন যে এদিকে আসোনি সে খেয়াল কি আছে? অপরাধ নেবেন না ঠাকুরমশাই, এই কদিন একদমই সময় করে উঠতে পারিনি। সামান্য কুশল বিনিময়ের পর চারি এসে আমাদের জলখাবার আমাদের সামনে রেখে চলে গেল। কিশোরী তারানাথের হাতে পাসিং শোয়ের প্যাকেটটা দিল। তারানাথ সেটা এক পাশে রেখে চা খেতে খেতে আমাদের দিকে তাকিয়ে বললেন, এত বৃষ্টি মাথায় নিয়ে এসেছো যখন, নিশ্চয়ই গল্প শোনার মতলব আছে। কি যে বলেন না ঠাকুরমশাই, আপনার কাছে কি আমরা এমনি এমনি আসতে পারি না? তা নিশ্চয়ই পারো, তবে আজ কিন্তু তোমরা শুধু আমায় দেখতে আসোনি, এসেছো গল্প শুনতে, কি তাই তো? তারানাথের এই এক অদ্ভুত ক্ষমতা। কি করে মানুষটা যে সব বুঝতে পারে তা আমরা এতদিনেও ঠাউর করতে পারিনি। আপনার মুখে গল্প শোনার মজাই আলাদা, বুঝলেন? তবে আজ একটু অন্য ধরনের গল্প শুনতে ইচ্ছে করছে ঠাকুরমশাই। অন্য ধরন মানে কীরকম? এই ধরুন কালো জাদুবিদ্যা নিয়ে কিছু ঘটনা। এখন কলকাতা শহরেও এসব ঘটনা প্রায়শই শোনা যাচ্ছে ঠাকুরমশাই। আচ্ছা ঠাকুরমশাই, এসব ঘটনা কি সত্যি সত্যি হয়? তারানাথ চায়ের ফাঁকা কাপ মাটিতে নামিয়ে রাখলেন। তারপর বললেন, হয়তো বটেই, কালা জাদুর প্রভাবে অনেক কিছুই খারাপ হতে পারে। ধরো, তুমি কারোর মাথার চুল কেটে এনে এমন কাউকে দিলে যে কালা জাদু বিদ্যায় সিদ্ধহস্ত, সে ওই চুল নিয়ে মানুষটার চরম ক্ষতি সাধন করতে পারবে। এমনকি যার চুল তুমি কেটে এনেছো তার মৃত্যু অবধি ঘটতে পারে। এছাড়াও আরো অনেকভাবেই একজন মানুষের ওপর কালা জাদু করা যায়। যেমন ধরো, আমি তোমার নামে একটা পুতুল তৈরি করলাম, সেই পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করলাম, তারপর সেই পুতুলের গায়ে যদি আমি পিন ফোটাই তাহলে তোমার সারা শরীরে কাঁটার মতো জ্বালা হবে। কিংবা আমি যদি পুতুলটার হাত ভেঙে দিই
তাহলে হাজার হাজার মাইল দূরে বসে কোনো কারণ ছাড়াই তোমার হাতটাও ভেঙে যাবে। আচ্ছা, এভাবেই তাহলে বান মারা হয়? না, এভাবে ঠিক নয়। তবে বানও ভীষণ রকমের নিম্নমানের তন্ত্র সাধনার দ্বারা কারোর ওপরে নিক্ষেপ করা যায়। ঠাকুরমশাই, আপনি তো আপনার জীবনের অনেক ঘটনাই আমাদের শুনিয়েছেন। আচ্ছা, এই কালো জাদু সম্পর্কিত কোনো ঘটনা আপনার জীবনে আছে? মানে যে ঘটনা সামাল দিতে আপনাকেও রীতিমতো বেগ পেতে হয়েছিল? এরকম ঘটনা তো অনেকই আছে। অলৌকিক শক্তি যতই নিম্নমানের হোক না কেন, আমাদের মতো সাধারণ মানুষ সেই শক্তির সঙ্গে লড়াই করতে গিয়ে বেগ পাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তাহলে সেই রকমই কিছু একটা ঘটনার কথা বলুন না আমাদের। তারানাথ একটা পাশিংশ ধরিয়ে নিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে রইলেন। ঘরের টিম টিম আলোতে দেখা যাচ্ছে তারানাথ ভুরু কুঁচকে হাওয়ায় আঙুল নাড়িয়ে কী সব যেন লিখে চলেছেন। আমরা বুঝতে পারলাম মনে মনে তিনি গল্পটাকে ভালো মতো গুছিয়ে নিচ্ছেন। আমরা অতি আগ্রহ নিয়ে এক দৃষ্টে তাকিয়ে রইলাম তার দিকে। চা ততক্ষণে শেষ হয়েছে। মুড়ির বাটিটা ধরে আমরা হা করে তাকিয়ে আছি তারানাথের দিকে। এমন সময় তারানাথ গলা ঝেড়ে নিয়ে আমাদের প্রশ্ন করলেন, কাঁতিহাটি গ্রামে কোনোদিন গিয়েছো? কই না তো। আমি তো এ গ্রামের নামই শুনিনি। ভারী সুন্দর গ্রামটি, নির্জন শান্ত, অথচ রহস্যময় গ্রাম। গ্রামটির মধ্যে জনবসতি খুব ঘন না হলেও দু এক ঘর যা পাকা বাড়ি আছে, সেখানে প্রত্যেকেই অবস্থাপন্ন লোক বাস করেন। এছাড়া গ্রামের রাস্তায় ছোট ছোট মাটির বাড়ি ছিল ছড়িয়ে ছিটিয়ে। এমনিতে গ্রামটাকে বাকি 5টা গ্রামের মতোই মনে হবে, কিন্তু এই গ্রামের একটা বিশেষত্ব ছিল। এই গ্রামটিকে ঘিরে ছিল একটা বিরাট শ্মশান। কি বললেন? শ্মশান? আর এই শ্মশান ঘেরা গ্রামকে আপনি সুন্দর বলছেন? আশ্চর্য! ঠাকুর মশাই এখানে নিজের মনের অভিব্যক্তিটাই বোঝাতে চেয়েছে কিশোরী। তোমার আর আমার জন্য যে জায়গা একেবারে উপযুক্ত নয়, ঠাকুর মশাইয়ের কাছে কিন্তু সেই জায়গায় স্বর্গ। কি তাই তো ঠাকুর মশাই? ঠাট্টা করছো? করো করো, তবে তোমরা হয়তো জানো না শ্মশান কতটা পবিত্র স্থান। হ্যাঁ, শুনেছি বটে, তবে আজ অবধি আমার বোধগম্য হয়নি। যে জায়গায় মরা নিয়ে গিয়ে পোড়ানো হয় সেই জায়গা পবিত্র হয় কিভাবে? আমার তো কেন জানি না শ্মশানে গেলেই গাটা ছমছম করে ওঠে। অগ্নি হলো পবিত্র তত্ত্ব। মানুষের মৃতদেহে অগ্নি সংযোজিত হলে সেই মানবের আত্মা এই জগতের বন্ধন থেকে মুক্তি পায়। তাই তো শ্মশানকে পবিত্রতম স্থান বলা হয়। তবে যে কোনো স্থানই যতক্ষণ পর্যন্ত ব্যবহারযোগ্য থাকে ততক্ষণই তা পবিত্র থাকে। একবার যদি পবিত্র স্থান পরিত্যক্ত স্থানে পরিবর্তিত হয়, তাহলেই সেখানে অলৌকিক অশরীরী ক্রিয়াকলাপ বৃদ্ধি হতে থাকে। পরিত্যক্ত শ্মশান, পরিত্যক্ত মন্দিরে কত ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর অশরীরী বাস করতে পারে তা তোমরা জানো না। যাক, সেসব গল্প না হয় পরে কোনো একদিন শুনবে কোন। কি যেন বলছিলাম? হ্যাঁ, ওই কাঁতিহাটি গ্রামের কথা বলছিলাম। ওই গ্রামটি ঘিরে ছিল একটা বিরাট শ্মশান। সেখানে গিয়ে দেখলাম সেই শ্মশানে কিছু সাধক রয়েছেন, যারা এক নাগাড়ে বসে কতদিন যে সাধনা করছেন তা কেউ বলতে পারে না। আমি সেখানে যেতেই একজন তন্ত্র সাধক
আমায় নিজের কুটিরে আশ্রয় দিল। তার নাম চিন্তামণি। ক্ষমতা যে তার একেবারেই ছিল না তা বলতে পারি না, তবে আমার পূর্বে দেখা সাধকদের বা তান্ত্রিকের তুলনায় তার সেরকম কিছু ক্ষমতা ছিল বলে আমার মনে হয় না। তবে মানুষটা ছিল খুবই ভালো মনের। আমি সেই শ্মশানে গিয়ে প্রথম কয়েকদিন তার আশ্রয়, তারই কুটিরে রইলাম। তারপর হঠাৎ তিনি একদিন সেই শ্মশান ছেড়ে চলে গেলেন। অগত্যা আমিও সেখানে একা একা বাস করতাম। আশেপাশে আমার মতোই যারা ভবঘুরে সাধক ছিলেন তারা সবাই যে যার তালে মত্ত থাকতেন। কেউ কারোর সঙ্গেই খুব একটা প্রয়োজন ছাড়া বার্তালাপ করতেন না। তখন আমি সারাদিন গ্রামে গ্রামে ঘুরে বেড়াতাম। যা চাল ডাল জোগাড় করতাম কুটিরে এসে তাই ফুটিয়ে খেতাম। মাঝে মাঝে ফলমূল জুটে যেত। এছাড়া যারা মরা পোড়াতে আসতেন তারা অনেকেই আমাদের কিছু না কিছু দান করে যেতেন। আমায় ওখানে যিনি আশ্রয় দিয়েছিলেন সেই চিন্তামণি ঠাকুর একবার বলেছিলেন, ব্রাহ্মণরা নাকি কোনো দিনও অভুক্ত থাকে না। এ জীবনে এ যে কত বড় সত্য কথা তা আমি আজও বুঝতে পারি। জীবনে বড় লোক হতে পারিনি, তবে দুবেলা খাবার জুটে যেত রোজই। তা যাই হোক, একদিন গ্রীষ্মের পড়ন্ত বেলায় আমি কুটিরে বসে ডাল ভাত ফোটাচ্ছি। অমনি হঠাৎই আমার শরীরে যেন কিছু অস্বস্তি আমি অনুভব করলাম। নেতিবাচক শক্তির উপস্থিতি আমার শরীরে অনেক সময়ই আমাকে জানান দিয়ে যায়। এই অনুভূতি অনেকটা সেই রকম। এমন সময় কুটিরের বাইরে থেকে ভেসে এলো একটা মহিলার কণ্ঠস্বর। কেউ আছেন? অদ্ভুত ব্যাপার, এই গ্রামে তো আমি নতুন এসেছি। আমায় খুঁজতে তো কেউ এই কুটিরে আসবে না। তাহলে এই ডাক কার জন্য? এই কুটিরে পূর্বে যিনি থাকতেন এই মহিলা কি তার জন্যই এখানে এসেছেন? ইতিমধ্যে মহিলা আবার ডেকে উঠলেন, শুনছেন? বলি কেউ আছেন? আমি কুটিরের বাইরে বেরিয়ে এসে দেখলাম আমার কুটিরের বাইরে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছেন। মহিলার পরনে একটা সাদা থান। বুঝলাম মহিলাটি বিধবা। মহিলাটিকে সুশ্রী বলা যায় না, তবে দেখতে খুব মন্দও নয়। বয়স আনুমানিক এই 40 কি 45-এর কাছাকাছি হবে। মাথায় ছোট ছোট চুল, হাতে ও গলায় কিছু রুদ্রাক্ষের মালা জড়ানো ছিল। একটু আগে আমার শরীরে যে অস্বস্তি আমি অনুভব করছিলাম তা কি এই মহিলার জন্যই? আসলে বাইরে আসতেই আমি মহিলাকে দেখে বুঝতে পেরেছিলাম যে এই মহিলার উপর কোনো এক অশরীরীর অমঙ্গলজনিত ছায়া রয়েছে। তবে মহিলা কি কারণে এসেছেন সেটা আমি না জেনে তো আমি এই ব্যাপারটা ওনাকে বলতে পারি না। মহিলার চোখে মুখে যেন অত্যাধিক ভয় আর হতাশার ছাপ রয়েছে। আপনি বোধহয় চিন্তামণি সাধুকে খুঁজছেন, কিন্তু আমি সেই মানুষ নই। আমি এখানে আশ্রিত মাত্র। না, আমি ওনার জন্য এখানে আসিনি। সত্যি বলতে ওনাকে আমি কোনোদিন দেখিনি, আর ওনার বিষয়ে আমি কিছুই জানি না। আমি এসেছি এখানে আপনার জন্যই। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, আপনি কি আমাকে চেনেন? না, নামে চিনি না, তবে আপনাকে আমি অনেক দিন ধরেই এই গ্রামের পথে পথে ঘুরতে দেখেছি। আপনাকে দূর থেকে দেখেই বুঝেছিলাম আপনি ছাড়া আমাদের কেউ আর সাহায্য করতে পারবে না। শ্মশানে এসে থেকে এখানে ওখানে খুঁজছিলাম, কিন্তু কোথাও আপনাকে পেলাম না।
হঠাৎ এই কুটিরটা দেখে মনে হলো সব স্থানেই যখন খুঁজছি এখানেও একবার জিজ্ঞাসা করে দেখি। তবে এই কুটিরে যে আপনি থাকবেন সেই আশা করিনি। এতদিন আপনাকে দূর থেকে দেখেছি, আজ সামনে থেকে দেখে বুঝতে পারছি আপনার মধ্যে একটা বিশেষ ব্যাপার আছে। হয়তো এই শক্তির টানেই আমি আজ এখানে এসেছি। আমাকে দেখে অনেকেই এই অনুমান করেছেন, কিন্তু তারা সকলেই ছিলেন জ্ঞানী ব্যক্তি। তারা যোগ ও আধ্যাত্মিক সাধনার মাধ্যমে সিদ্ধি লাভ করেছেন। তাদের অনুমানের সঙ্গে কোনো সাধারণ মানুষের অনুমানের কোনো তুলনা করা যায় না। তাহলে আমায় দেখে একজন ছাপোষা ঘরোয়া মহিলার হঠাৎ এরকম মনে হওয়ার কি কারণ? হয়তো এই মহিলা ভীষণই আধ্যাত্মিক। ভগবানের বিশেষ উপাসকের মধ্যে কিছু না কিছু বিশেষ ক্ষমতা সর্বদাই বর্তমান থাকে। আমি আপনার কি সাহায্য করতে পারি? নমস্কার, আমার নাম যামিনী চৌধুরী। আমি আপনার কাছে ভীষণ বিপদে পড়ে এসেছি। আমাদের পরিবারের ওপর একজনের কালো নজর পড়েছে। প্রথমে ভেবেছিলাম এ আমার অলীক কল্পনা, কিন্তু তা নয়। আমি এখন নিশ্চয়ই জানি কেউ একজন আছে যে আমাদের ক্ষতি করতে চাইছে। আমি যামিনী দেবীর ওপর সেই নেতিবাচক ছায়াকে স্পষ্ট অনুধাবন করতে পারছিলাম। শান্ত স্বরে আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার বিপদটা কীরকম তা জানতে পারি কি? আপনি এই গ্রামের মঙ্গলবাড়ির নাম শুনেছেন? আমি ভ্রু কুঁচকে উত্তর দিলাম, না তো, আসলে আমি তো খুব বেশি দিন এখানে আসিনি। এই গ্রামের সব কিছু এখনো ঠিক করে চিনিও না। এই গ্রামের সীমানার একদম শেষের দিকে যে বিশাল 3তলা পাকা বাড়িটা আছে, সেই বাড়ির নামই মঙ্গলবাড়ি। আমি সেই বাড়িরই বড় মেয়ে। আমার মায়ের নাম ছিল মঙ্গলা। মায়ের নামেই এই বাড়ির নাম রাখা হয়েছিল। আমার বাবা ছিলেন কৃষ্ণমোহন চৌধুরী। তিনি এই অঞ্চলে গণ্যমান্য লোক ছিলেন। তার মৃত্যুর পর আমার বড় ভাই শঙ্কর মোহন চৌধুরী এবং আমার ছোট ভাই বিষ্ণু মোহন চৌধুরী এই বাড়ির মালিকানা পেয়েছে। আমার অনেক ছোট বয়সেই বিয়ে হয়েছিল, কিন্তু শ্বশুর ঘর করা হয়নি। বিয়ের পর আমার স্বামী ফিরে গিয়েছিলেন। শ্বশুরবাড়ির লোকেরা জানিয়েছিলেন 1 বছর পর তারা আমায় নিতে আসবেন। 1 বছর পর তারা এলেনও, কিন্তু তাদের সঙ্গে ছিল আমার স্বামীর মৃতদেহ। যে মানুষটার নামের শাখা সিঁদুর পড়েছিলাম, হঠাৎ করে তার সঙ্গে ঘর না করেই আমি তার বিধবা হলাম। সেদিন থেকেই আমি আমার বাপের বাড়িতেই রয়েছি। যদিও আমার ভাই এবং তাদের স্ত্রী কন্যারা আমায় খুব ভালোবাসে, আমার বাপের বাড়িতে আমার কথাই সর্বাধিক বলে গণ্য করা হয়। আপনার 2 ভাইয়ের বিয়ে হয়ে গেছে? বড় ভাইয়ের বিয়ে হয় আজ থেকে 5 বছর আগে। বড় ভাইয়ের স্ত্রীর নাম গঙ্গা। ওদের একটা ছোট মেয়েও আছে, তার নাম লক্ষ্মী। ছোট ভাইয়ের এই কিছু মাস আগেই বিয়ে হয়েছে। ওর স্ত্রীর নাম শান্তি। বুঝলাম, কিন্তু সমস্যাটা কি? আমাদের বাড়িতে যে অশরীরীর ক্রিয়াকলাপ শুরু হয়েছে, সেটা শুরু হয়েছে আমার ছোট ভাইয়ের বিবাহের পর থেকে। আমার দৃঢ় বিশ্বাস এর পিছনে ওর এই বিয়েটাই দায়ী। সেটা কিভাবে? আমার ছোট ভাই বিষ্ণুর সঙ্গে প্রথমে একজনের বিয়ে ঠিক করা হয়েছিল। মেয়েটির নাম ছিল মালিনী। এখান থেকে ক্রোশ 5 পথ গেলেই একটা জঙ্গল পড়ে। ঘটনাচক্রে সেই জঙ্গলেই রয়েছে মালিনীর বাড়ি। মেয়েটির পরিবারে বিধবা মা ছাড়া আর কেউ ছিল না। আমার ভাই একদিন শহর থেকে ফেরার পথে কোনোভাবে অসুস্থ হয়ে পড়েছিল সেই জঙ্গলের মধ্যে। সেই সময় মালিনী ওকে নিজের আশ্রয়ে রেখে সুস্থ করে তোলে। তারপরই আমার ভাই ঠিক করে সে মালিনীকে বিবাহ করবে। বাড়িতে এসে বিষ্ণু সমস্ত কথা আমাদের জানালো। আমরা তখন মেয়েটিকে বাড়িতে ডাকলাম। মেয়েটিকে সুশ্রী দেখতে। আমাদের তো দেখা মাত্রই মালিনীকে পছন্দ হয়ে গেল, কিন্তু মেয়েটি মাকে নিয়ে জঙ্গলে থাকে শুনে আমার সন্দেহ হলো। আমি মালিনীকে বললাম, তুমি আর তোমার মা জঙ্গলে থাকো কেন?
আসলে আমার মা এই লোকজন কোলাহল ঠিক পছন্দ করে না, তাই বলতে পারেন যে কিছুটা বাধ্য হয়েই আমাকে মায়ের সঙ্গে ওখানেই থাকতে হয়। মনে সন্দেহ দানা বাঁধল। একজন মানুষ ভিড় ভাট্টা লোকজন অপছন্দ করতেই পারেন, তা বলে এই জঙ্গলে গিয়ে থাকবেন? তোমাদের সেখানে থাকতে ভয় করে না? চোর ডাকাত তো ছেড়ে দিলাম, জঙ্গলে তো অনেক রকমের হিংস্র জন্তু জানোয়ার থাকতে পারে। মা বলে জন্তু জানোয়ার নাকি মাকে ভয় পায়। কথাটা শুনে আমার যেন গায়ে কাঁটা দিয়ে উঠল। তবু আমরা ঠিক করলাম আমরা সবাই মিলে মেয়েটির বাড়ি গিয়ে বিয়ের কথাবার্তা বলে আসব। যেমন ভাবা তেমন কাজ। একদিন ওদের কিছু না জানিয়েই পরিবারের সবাই মিলে রওনা দিলাম মেয়েটির বাড়ির উদ্দেশ্যে। এই গ্রামের ওই জঙ্গলের রাস্তায় আপনি কোনোদিন গেছেন কিনা জানি না, তবে সেই রাস্তার সহজ বাক্যে কোনো বর্ণনা দেওয়ার ক্ষমতা আমার নেই। ওরকম রুক্ষ শুষ্ক পাথরে পথ দিয়ে হেঁটে আমরা পৌঁছলাম ওদের বাড়িতে। মালিনী আমাদের দেখে যেন ভূত দেখার মতো চমকে উঠল। আপনারা? এ বাবা, আপনারা আজ আসবে জানলে আমি ঘর তোর একটু পরিষ্কার করে রাখতাম। এখন যে এই ছোট্ট ঘরে আপনাদের কোথায় বসতে দিই কিছুই তো বুঝতে পারছি না। আরে অত চিন্তা করো না, আমরা তো শুধু তোমার মায়ের সঙ্গে তোমাদের বিয়ের কথা বলতে এসেছি। ও আচ্ছা, আপনারা একটু দাঁড়ান, আমি মাকে ডেকে আনছি। বলেই মালিনী নিজের ছোট্ট ঘরের মধ্যে প্রবেশ করলো। কিছুক্ষণ পরে মালিনীর সঙ্গে বেরিয়ে এলো একজন মহিলা। তার পরনে কালো শাড়ি, হাতে মোটা মোটা লোহার বালা, গলা থেকে ঝুলছে লোহার তৈরি মোটা চেন। চোখের নিচে ভদ্রমহিলা মোটা করে কাজল লেপেছে। ঠোঁটের কোণে তীক্ষ্ণ হাসি নিয়ে সে আমাদের সামনে হাত জোড় করে নমস্কার করে দাঁড়ালো। কোন বাঙালি বিধবার এরকম রূপ হতে পারে বলে আপনার মনে হয়? আমি তো ওকে দেখেই ভয় পেয়ে গিয়েছিলাম। ছোট থেকেই আমি লোককে দেখলেই বুঝতে পারি কার উদ্দেশ্য ভালো এবং কার উদ্দেশ্য খারাপ। মানুষকে দেখলে তার ইতিবাচক এবং নেতিবাচক দিক আমি ঠাউর করতে পারি। তাই মহিলাকে দেখে আমার কিছুতেই যেন মনে ভালো কিছু আসছিল না। ওর ওই মারাত্মক রূপ দেখে গায়ে কাঁটা দেয়। তবু অভদ্রতা না করে আমরা সবাই ওদের ঘরে প্রবেশ করলাম। ঘর ছোট হতেই পারে, তা বলে কেউ কারোর ঘরের রং কালো করে রাখতে পারে? আপনিই বলুন। মানে কালো রঙের দেয়াল? তবে আর বলছি কি, আমি খুব ধার্মিক মানুষ। আমি ওই ঘরে ঢুকে থেকেই বুঝতে পারলাম ওর বাড়িতে নিশ্চয়ই কোনো অশুভ শক্তির বাস আছে। আর শুধুমাত্র ঘরের দেওয়ালের রঙের জন্য নয়, ঘরের ভিতর থেকে কেমন যেন একটা পচা পচা গন্ধ ভেসে আসছিল। আমি এদিক ওদিক খুঁটিয়ে দেখে আবিষ্কার করলাম একটা অদ্ভুত জিনিস। ওই ঘরের কোণে কিছু পাখির মৃতদেহ পড়েছিল। পাখির মৃতদেহ? হ্যাঁ, আমি সঙ্গে সঙ্গে এর কারণ জিজ্ঞাসা করলাম। ও সব কিছু না, এখানে মাঝে মাঝেই প্রচুর পাখি মরে যায়, হয়তো কোনো শিকারী এদের মেরে ফেলে চলে যায়। শিকারী পাখি মেরে সেটা ফেলেই চলে যায়? আর তাছাড়া আমি কিন্তু এই গ্রামে কোনোদিনও কোনো শিকারীকে দেখিনি। আমাদের এদিকে আর কটা পাখি বা দেখা যায়? মহিলা চুপ করে রইল, খোলাখুলি আর কিছুই বলল না। ওই ঘরে এসব ছাড়াও আমি আরও কিছু অবাস্তব জিনিস লক্ষ্য করলাম। ঘরের কালো দেওয়ালে সাদা চক দিয়ে কিছু আঁকি বুকি কাটা ছিল। কেমন আঁকিবুকি? যারা কালা জাদু বিদ্যায় সিদ্ধহস্ত, এইসব দাগ তারাই কাটে। মনে মনে আমার প্রচণ্ড ভয় হলো। আমরা বাড়ি ফিরে এসে ভাইকে জানালাম ওই বাড়িতে আমরা কোনোভাবেই ওর বিয়ে দেব না। ভাই মালিনীকে ভালোবাসতো, তাই ও মালিনীকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না বলে হুমকি দিল। অনেকদিন পরিবারের লোকজনদের সঙ্গে ভাই তর্ক চালিয়ে গেল। আমি স্থির ছিলাম, ওই মায়ের মেয়েকে আমি কিছুতেই ঘরে তুলব না। শেষ অবধি আমার মা আমার ভাইকে ভয় দেখালেন যে সে যদি মালিনীকে বিয়ে করে তাহলে আমরা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেব। প্রথমে অনেক কিছু চেষ্টা করেও যখন আমাদের সে রাজি করাতে পারল না, তখন নিজেই অন্যত্র বিবাহ করতে রাজি হয়ে গেল। আমাদের পাশের গ্রামের মোড়লের বড় মেয়ে শান্তির সঙ্গে ভাইয়ের বিয়ে হলো।
বিয়ের দিন আমি আর আমার মা বাদে বাড়ির সবাই সেখানে গিয়েছিল। হঠাৎ সেদিন রাতে আমাদের বাড়িতে এলো মালিনীর মা। এলোমেলো চুল, চোখে রাগ, মুখে হিংস্রতা। গর্জন করে সে বলে উঠল, আমার মেয়ের সাথে তোরা ঠিক করলি না। আমার মেয়ে তোদের বাড়ির ছেলেকে প্রাণে বাঁচালো, তাকে ভালোবাসলো, আর তার বিনিময়ে তোরা মেয়েটার সাথে এমন অন্যায় করলি। আমি তোদের কাউকে ছাড়বো না, কাউকে না। ওকে ওই রূপে দেখে আমার মা বিহ্বল হয়ে পড়ল। আমি ওকে হুঙ্কার দিয়ে বললাম, চলে যা, চলে যা আমার বাড়ি থেকে। কোন সাহসে তুই এখানে এসেছিস? সাহস যে আমার কতটা আছে সেটা আস্তে আস্তে আমি তোকে দেখাবো। আমি জানি তোর জন্যই আমার মেয়ের বিয়ে হয়নি তোদের বাড়ির ছেলের সঙ্গে। দাঁড়া, কিছুদিনের মধ্যে আমি তোদের কি অবস্থা করি তোরা শুধু দেখ। সবাইকে প্রাণে মেরে তবেই আমি শান্তি পাবো। বলেই মহিলা চলে গেল। আমি পরের দিন সবাইকে সমস্ত ব্যাপার জানালাম। আমার দৃঢ় বিশ্বাস ছিল মালিনীর মা কোনো সাধারণ মহিলা ছিল না, ও নিশ্চয়ই কালো জাদু করত। বাড়ির সবাই মিলে আমরা ঠিক করলাম বিষ্ণু এবং শান্তি অষ্টমঙ্গলায় যখন যাবে আমরাও তখন অন্য কোথাও কয়েকদিনের জন্য তীর্থ করে আসব। তাই হলো, আমরা বেশ কয়েকদিনের জন্য বাইরে চলে গেলাম। বাড়ি পাহারার জন্য তখন আমাদের বাড়িতে শুধুমাত্র ভিকু ছিল। ও আমাদের বাড়িতেই কাজ করে। মাসখানেক পর ফিরে এসে আমরা একটা ভয়ানক ঘটনার কথা শুনলাম, জানেন? কি ঘটনা? গ্রামে ফিরে আমরা জানতে পারলাম মালিনী মারা গেছে। মারা গেছে? ও নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এই কথাটা শোনার পর বিষ্ণু ভেঙে পড়ল। ওর মনে হয়েছিল ও মালিনীকে ত্যাগ করেছে বলেই মালিনী আত্মহত্যা করেছে। আমি ভাইকে অনেক বোঝালাম, কিন্তু ভাইয়ের মন থেকে অপরাধ বোধ মিটল না। মিথ্যে বলবো না, আমার নিজেরও মনে হচ্ছিল যে আমরা মেয়েটার সঙ্গে এরকম না করলে ও হয়তো মরতো না। কিন্তু বিশ্বাস করুন, আমরাও অপারগ ছিলাম। মেয়েটাকে আমাদের অপছন্দ ছিল না, তবে ওর মা ছিল ভয়ঙ্করী। ভাইকে অনেক করে বুঝিয়ে সেদিন আমি অনেক রাত করে নিজের ঘরে গেলাম। মুখে একটা পান গুঁজে আমি চুপটি করে জানলার সামনে গিয়ে দাঁড়ালাম। আমাদের বাড়ির সংলগ্ন বিশাল বাগান রয়েছে। আমি সেই দিকেই এক দৃষ্টে তাকিয়ে রইলাম। জ্যোৎস্না রাতে চাঁদের আলোয় বাগানটা ঝকঝক করছিল। এমন সময় দূরে একদল শিয়াল ডেকে উঠল। ক্রমাগত ঝিঁঝি পোকার কলতান চলছিল। এমন সময় আমার কানে এলো একটা শব্দ। অনেকখানি দূর থেকে ভেসে আসছে একজন মহিলার কান্নার শব্দ। নীরে ধারা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে একজন মেয়ে। তাড়াতাড়ি হ্যারিকেন নিয়ে ঘরের বাইরে এলাম। লম্বা বারান্দায় এসে কোনো কান্নার শব্দ পেলাম না। আবারও ঘরে ফিরে গেলাম। জানলার সামনে দাঁড়াতেই আবার সেই শব্দ ভেসে আসলো। এবারে আমি শব্দের উৎস খুঁজে পেলাম। সম্ভবত বাড়ির বাইরের বাগান থেকেই সেই কান্নার শব্দ ভেসে আসছে। আমি সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে বাগানে গেলাম। এবারে কান্নার শব্দ আরো স্পষ্ট করে পাচ্ছিলাম। হ্যারিকেনটা সঙ্গে নিয়ে গিয়েছিলাম। আলো বাড়িয়ে হ্যারিকেন নিয়ে বাগানের আনাচে কানাচে খোঁজার চেষ্টা করলাম। এরকম কষ্টের সঙ্গে কে কাঁদছে? আমার যেন মাথা কাজ করছিল না। সম্মোহিতের মতো আমি বাগান ঘুরে ঘুরে সেই কান্নার শব্দের উৎস খুঁজে চলেছিলাম। হঠাৎ আমার হ্যারিকেনের আলোটা নিভে গেল। আমি চমকে উঠলাম। এরকম তো হওয়ার কথা নয়। এমন সময় আমার সামনে একটা আম গাছের নিচে আমার দৃষ্টি পড়ল। সেদিকে তাকিয়ে আমার হাড় হিম হয়ে গেল। আমার হৃৎপিণ্ডের ধুকপুকানি শব্দ আমি নিজেই শুনতে পাচ্ছিলাম। গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। আমি সেই আম গাছের নিচে একজন মেয়েকে মাথা নিচু করে বসে বসে কাঁদতে দেখলাম। চাঁদের আলোয় বুঝলাম মেয়েটার সারা গায়ে রক্তের ছোপ। তার মুখটা তার কোঁচকা চুল দিয়ে ঢাকা ছিল। ফুপিয়ে ফুপিয়ে এক নাগারে সে কেঁদেই চলেছে। বিশ্বাস করুন, ব্যাপারটা নিয়ে আমি তখনও তেমন কিছু ভাবিনি। বাড়ি ভর্তি ঝি রয়েছে। আমি ভেবেছিলাম তাদের মধ্যেই কেউ একজন হয়তো কোনো কারণে বাড়ি থেকে বেরিয়ে বাগানে বসে কাঁদছে। আমি ভয় ভয় মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, কে তুমি?
এখানে বসে কাঁদছো কেন? মেয়েটা হঠাৎ কান্না বন্ধ করে ঠান্ডা স্বরে বলে উঠল, তোমরা কেন ফিরে এলে এখানে? গলাটা শুনে আমার সর্বাঙ্গ কেঁপে উঠল। ওরকম ভয়ানক কণ্ঠস্বর আমি এর আগে কোনো দিনও শুনিনি। এটা আস্তে আস্তে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, কেন ফিরে এসেছো তোমরা? আমি ভয় পিছিয়ে যেতে যেতে প্রশ্ন করলাম, কে তুমি? মেয়েটি হঠাৎ চিৎকার করে হেসে উঠল, তারপর বলল, আমি কি চিনতে পারছো না? আমি কোনো উত্তর দিতে পারলাম না। মেয়েটি আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছিল। আমি ভয় ভয় মেয়েটির থেকে পিছিয়ে যাচ্ছিলাম। মেয়েটি হঠাৎ নিজের মুখের ওপর থেকে চুলটা সরিয়ে আমার দিকে তাকিয়ে বলল, আমি মালিনী। চোখের সামনে দেখলাম ও সত্যি মালিনী, কিন্তু মালিনী তো বেঁচে নেই। তবে তবে আমার সামনে মালিনীর আত্মা দাঁড়িয়ে। ভয়তে আমি চিৎকার করে উঠে মাটিতে পড়ে জ্ঞান হারালাম। জ্ঞান যখন ফিরল তখন ভোর হয়েছে। আমি নিজের বিছানায় শুয়ে আছি। একজন বৈদ্য এসে আমার হাতের নাড়ি ধরে দেখছেন। আগে সব ঠিক আছে, এখন ওনার একটু বিশ্রামের প্রয়োজন আছে। চিন্তা করার কিছু নাই। ও হয়তো কিছু ভয়ানক স্বপ্ন দেখে উনি জ্ঞান হারিয়ে ফেলছেন। আমি এখানে কিছু ঔষধপত্র লিখিয়ে দিয়েছি, ঠিক আছে? এগুলো সময় মতো খাওয়াবেন, দেখবেন সুস্থ হয়ে গেছে একেবারে। চিন্তা করার কিছু নেই। আমি আসি তাহলে। বৌমা, সাবধানে থেকো। হ্যাঁ। বৈদ্য চলে যেতে মা আমাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল খুকি তোর? ওভাবে বাগানে পড়েছিলি কেন? একবার ভাবলাম মাকে সব বলে দিই, কিন্তু ওনার তো বয়স হয়েছে, তাই মাকে কিছু বললাম না। শুধু বললাম, এমনি রাতের দিকে একটু গুমুট লাগছিল বলে বাগানে গিয়েছিলাম। আসলে কখন মাথাটা ঘুরে গেছে খেয়াল করিনি। রাত বিরেতে ওভাবে বাগানে যাস না মা, হাওয়া বাতাস লাগতে পারে। আমি মায়ের সঙ্গে কোনো কথা না বলে আমার দুই ভাইকে ডেকে পাঠিয়ে ওদের সমস্ত ব্যাপারটা বললাম। আমার বড় ভাই শঙ্কর আমার কথা বিশ্বাস করলো না। বলল, তোমার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে দিদি? মালিনী মরে গিয়ে এখন এসেছে এই বাড়িতে, তাও আবার তোমাকে ভয় দেখানোর জন্য। আমার মনে হয় তুমি ওকে নিয়ে একটু বেশিই ভাবছো। আমারও কিন্তু তাই মনে হয় দিদি। তুমি কাল ওকে নিয়ে এত বেশি ভেবেছো, তাই তুমি আজ এসব ভুলভাল কিছু দেখছো। আমি নিজেও কাল ওকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। আসলে ওর মৃত্যুটাই এসবের জন্য দায়ী। না, ওসব নিয়ে আর ভেবো না। বৈদ্যমশাই বলেছেন তোমায় বিশ্রাম নিতে। আজ সারাদিন বিশ্রাম নাও, কাল দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি সারাদিন শুয়ে বসে রইলাম, কিন্তু রাতের বেলা আবার সেই কান্নার শব্দ শুনে আমার ঘুম ভাঙল। আমি সারাদিন শুয়ে বসে রইলাম, কিন্তু রাতের বেলা আবার সেই কান্নার শব্দ শুনে আমার ঘুম ভাঙল। সেদিন আমার সঙ্গে আমার মাও শুয়েছিলেন। আমি মাকে ডেকে জিজ্ঞাসা করলাম, তুমি কান্নার শব্দ শুনতে পাচ্ছ মা? মা ঘুম চোখেই একটু শোনার চেষ্টা করে বললেন, কই না তো, এত রাতে আর জেগে থাকিস না, ঘুমিয়ে পড়। আমি শুয়ে পড়লাম। কিন্তু তখনও কান্নার শব্দ আমার কানে আসছিল। বালিশে মুখ গুঁজে দুকান চেপে ধরে আমি কত চেষ্টা করলাম যাতে সেই শব্দ আমি এড়িয়ে যেতে পারি, কিন্তু আমার সকল চেষ্টা ব্যর্থ হলো। শেষ অবধি আমি বিরক্ত হয়ে খাটে উঠে বসলাম। হঠাৎ কেন জানি না আবার আমার আগের দিন রাতের মতোই মনে হলো কান্নার শব্দটা আসছে বাগান থেকে। হঠাৎ আমার মন আবার আমায় বাগানে যেতে বলল। ভাবতে পারছেন, আমি যে আগের দিন রাতে বাগানে গিয়ে মালিনীকে দেখে অজ্ঞান হয়ে গিয়েছিলাম,
সে আবার সেই বাগানেই যেতে চাইছে। একটা অদ্ভুত টান কাজ করছিল আমার, বারবার মনে হচ্ছিল মালিনী আবার কিছু বলতে চাইছে। ওই শরীর নিয়েই আমি টলতে টলতে বাগানে গেলাম। সেই আম গাছের নিচে গিয়ে দেখলাম সেখানে আগের দিন রাতের মতোই বসে আছে মালিনী। এবারে তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। ওর মুখের মধ্যে ছিল অজস্র কাটাকুটি দাগ, ঠিক যেরকম দাগ আমি মালিনীর ঘরের দেওয়ালে দেখেছিলাম। মালিনী বসে বসে এক নাগারে কেঁদেই চলেছে। আমি মনে অনেকটা সাহস নিয়ে ওকে জিজ্ঞাসা করলাম, মালিনী, তুমি কেন এসেছো এখানে? মালিনী আমার দিকে তাকিয়ে দেখল না, কাঁদতে কাঁদতে বলল, আমি তো এখানেই থাকি। ওর গলা শুনে আজ ভয় করলেও কেন জানি না মনে হচ্ছিল ও আমার ক্ষতি করতে চায় না। আমি ওকে ভয় ভয় জিজ্ঞাসা করলাম, তুমি এখানে থাকো মানে? ও আমায় এখানে রেখে গেছে। কে তোমায় রেখে গেছে এখানে? কিভাবে রেখে গেছে? বলবো না। আমি কম্পিত স্বরে জিজ্ঞাসা করলাম, কি চাও তুমি মালিনী? মালিনী মাথা নিচু করে দুই হাঁটুর মধ্যে মুখ লুকিয়ে বলল, আমি যা চাই তা আমায় এনে দেবে। আমি বললাম, নিশ্চয়ই দেব। মালিনী আস্তে আস্তে নিজের মুখ তুলল। ফ্যাকাশে মনেহীন দৃষ্টি নিয়ে সে তাকালো আমার দিকে। ওর ওরকম ঠান্ডা দৃষ্টি দেখে আমি ভয়তে কাঠ হয়ে গেলাম। মালিনী উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে এসে বলল, আমার আগুন চাই। কথাটার তাৎপর্য বুঝতে না পেরে আমি হাঁ করে তাকিয়ে রইলাম ওর দিকে। মালিনী বলে উঠল, দেবে? বলো, দেবে তুমি? আমায় আগুন দেবে? আমি ভয়তে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছিলাম। এমন সময় মালিনীর মুখের ভঙ্গিমা পরিবর্তিত হলো। বিভৎসভাবে সে বলে উঠল, ঘরে যা, যা বলছি, ঘরে ফিরে যা। আমি এক ছুটে বাগান থেকে বাড়ির ভিতরে প্রবেশ করে দোতলায় আমার ঘরের সামনে আসতেই গো গো শব্দ শুনতে পেলাম। কোথা থেকে আসছে সেই শব্দ? আমার ঘর থেকে। ছুটে ঘরে ঢুকে দেখলাম আমার মা বিছানায় শুয়ে ছটফট করছেন। তিনি নিজের হাতটাই নিজের গলায় চেপে ধরেছেন। আমি মায়ের পাশে বসে বললাম, এ কি করছো মা? মা ছাড়ো, মা এরকম করো না, মা কেন করছো এসব? মায়ের হাতের বাঁধন আমি কিছুতেই ছাড়াতে পারলাম না। মাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। একজন মানুষ নিজের হাতে এরকম ভাবে নিজের গলা টিপে ধরে কি করে শ্বাসরুদ্ধ করতে পারে? আমি চিৎকার করে ভাইদের ডাকলাম। ভাইরা এসে মায়ের হাত টেনে সরাতে সক্ষম হলো। মা কাশতে কাশতে উঠে বসলেন খাটে। কি হয়েছিল মা? আরে তুমি এরকম পাগলামি করছিলে কেন? আমার মা প্রায় কাঁদতে কাঁদতে বললেন, বড় খোকা, বিশেষ কর আমি হঠাৎই অনুভব করলাম কেউ যেন আমার বুকের ওপর বসে আছে, আমার গলা টিপে ধরেছে। আমি এতক্ষণ তার হাত থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছিলাম রে। মায়ের বয়স হয়েছে, তাই এই ঘটনাটা সবাই মায়ের বুড়ো বয়সের ভীমরতি বলেই চালিয়ে দিল। শুধু আমারই বারবার মনে হচ্ছিল যে কেউ না কেউ এই বাড়িতে আছে যে বারবার আমাদের বিপদে ফেলতে চাইছে। এমন সময় একদিন একতলায় বাগানে বসে আছি। তখনই প্রথম দেখলাম আপনাকে। আপনি গ্রামের পথ দিয়ে হেঁটে শ্মশানের দিকে যাচ্ছিলেন। আপনাকে দেখা মাত্রই আমি অনুভব করলাম আপনি আমাদের বাঁচাতে পারেন। কেন কিভাবে আমার মনে এই কথাটা এলো সেটা আমি বলতে পারবো না। তবে আপনাকে তো আমি প্রথমেই বললাম, ইতিবাচক ও নেতিবাচক এই দুই শক্তি আমি অনুভব করতে পারি। ঠিক করলাম ঝামেলা আরও বাড়লে আমি আপনার শরণাপন্ন হব। কিন্তু আমার ভাইরা কেউ এসব ভূত প্রেতে বিশ্বাস করে না, তাই তাদের বলাতে তারা তীব্র প্রতিবাদ করল। তারা বলল
তাদের বাড়িতে এইসব কুসংস্কারের কোনো স্থান নেই। কয়েকটা দিন কেটে গেল, এমন সময় হলো আরেক কাণ্ড। গতকাল দুপুরে আমার বড় ভাইয়ের মেয়ে লক্ষ্মী আমার কাছে এসে শুয়েছিল। আমি শাল পাতার একটা পাখা নিয়ে ওকে হাওয়া করে চলেছি। হঠাৎ আমার ভাইজি অসম্ভব কাঁপতে শুরু করলো। আমি ওকে বুকে জড়িয়ে ধরে ওকে জাগিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আমার মনে হয়েছিল ও কোনো স্বপ্ন দেখছে। আমি ওকে চেপে ধরে ডাকলাম, লক্ষ্মী, ও মা লক্ষ্মী, কি হয়েছে মা? লক্ষ্মী চোখ না খুলেই ইশারা করে ওর পিঠের দিকে দেখতে বলল। আমি ওর পিঠের দিকে তাকিয়ে চমকে উঠে বসলাম। আমি চোখের সামনে দেখলাম লক্ষ্মীর পিঠে একটা একটা করে বড় বড় নখের চিরে দেওয়ার দাগ ফুটে উঠেছে। আমি সবাইকে ডেকে সেই দাগ দেখালাম। তখন তারা আমার কথা বিশ্বাস করলো যে সত্যি এই বাড়িতে কোনো অশরীরীর ছায়া পড়েছে, এবং এই অশরীরী আর কেউ নয়, এই অশরীরী হলো মালিনী। আমি আজই তাই দুপুরের পর সবাইকে বলে এখানে আপনার কাছে ছুটে এসেছি। আপনি যদি দয়া করে একটিবার আমার সঙ্গে আমার বাড়িতে আসেন তাহলে খুব ভালো হয়। আপনি বাড়িতে এলেই হয়তো বলতে পারবেন সবই কি আমার কল্পনা নাকি এর মধ্যেও বাস্তব আছে। ভুল আপনি করছেন না, কোনো অতৃপ্ত আত্মার প্রভাব আপনাদের উপর এসে পড়েছে, এ কথা কিন্তু ধ্রুব সত্যি। এবারে কি করব ঠাকুর মশাই? ওই মালিনীর মা জঙ্গলে থাকে বললেন না? হ্যাঁ। আপনি বরং এক কাজ করুন, আপনি আপনার বাগানের আম গাছের নিচ থেকে একটু মাটি নিয়ে আসুন, আগামীকাল নিয়ে আসবেন। আবার যে কোনো আম গাছের তলা থেকে সেই মাটি আনবেন না, যে গাছের নিচে মালিনী বসেছিল সেই আম গাছের গোড়া থেকেই মাটি নিয়ে আসবেন। আমি সেই মাটি দেখেই সব বুঝতে পারবো। কাল নিয়ে আসবেন। কিন্তু আমি যে চেয়েছিলাম আপনি আমাদের বাড়ি গিয়ে একবার সব দেখে আসুন। নিশ্চয়ই যাব, কিন্তু তার আগে সম্পূর্ণ ঘটনা না বুঝলে ওখানে গিয়েও আমার কোনো লাভ হবে না। ওই মাটিটা পেলেই এখন আমার সুবিধা হবে। আচ্ছা, তাহলে তাই হবে। কাল কখন আসবো বলুন? কাল স্নান করে শুদ্ধ বস্ত্রে বেলা 12টার আগে এই শ্মশানে এসে আমার হাতে মাটিটা দেবেন। আপনি না আসতে পারলে অন্য কাউকে দিয়ে পাঠালেও হবে, তারপরই আমি সমস্ত ব্যাপারটা বুঝতে পারবো। আচ্ছা, আপনি এখন আসুন, রাত অনেক হয়েছে, কাল সকালে আবার দেখা হবে। ততক্ষণ অবধি যেই আপনার সামনে আসুক আপনি কিন্তু ভয় পাবেন না। আর আপনার ভাইজির জন্য আমি একটা কবচ দিয়ে দিচ্ছি, ওটা ওকে পরিয়ে রাখবেন, কেমন? যামিনী দেবী চলে যাওয়ার পর আমি এই বিষয়টা নিয়েই ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়লাম। রাত বেশ গভীর, বুঝতে পারছিলাম বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝম করে। সারাদিন প্রচণ্ড গরমে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। রাতে এরকম বৃষ্টির দরুন শীতল হাওয়ায় শুয়ে থাকতে আমার বেশ আরাম লাগছিল। এমন সময় হঠাৎ আমার কুটিরের বাইরে এক মহিলার কণ্ঠস্বর ভেসে এলো। কেউ আছেন? আমি চমকে উঠে বসলাম। একে এত রাতে কি তবে যামিনী দেবী কোনো বিপদে পড়ে এলেন? তাড়াতাড়ি আমি কুটিরের বাইরে এসে দেখলাম কোথাও কেউ নেই। তবে কি স্বপ্ন দেখলাম? এত পরিষ্কার স্বপ্ন কি বাস্তবে দেখা সম্ভব? আবার ফিরে এলাম কুটিরে। সবে বসেছি এমন সময় হঠাৎ আবার কুটিরের বাইরে থেকে সেই আওয়াজ ভেসে এলো। কেউ কি আছেন? আমি এবারে নিমেষের মধ্যে বাইরে গেলাম, দেখলাম কোথাও কেউ নেই। এত তাড়াতাড়ি কারোর পক্ষেই উধাও হওয়া তো সম্ভব নয়। আমি আমার ইষ্ট মন্ত্র জপ করতে করতে কুটিরে ফিরে এলাম। বুঝতে পারলাম আমার সাথে কোনো ভৌতিক ছলনা করা হচ্ছে। এর কিছুক্ষণ পর আমি আবার ঘুমানোর চেষ্টা করলাম। ঘর অন্ধকার।
বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। এমন সময় আমার ঘরের ভিতর থেকে ভেসে এলো একটা খিলখিল করে হাসির শব্দ। মেলি হাসির শব্দ। আমি উঠে বসে ঘরের কোণে দেখলাম একজন নারী যেন ঘরের কোণে দেওয়ালের মধ্যে ছায়া হয়ে মিশে গেছে। আমি সেদিকে তাকিয়ে হুঙ্কার দিলাম, কে কে ওখানে, কে ওখানে? অন্য দিক দিয়ে সেই হাসির শব্দ আবারও ভেসে এলো। তারপর হঠাৎ ঘরের কোণ থেকে ছায়াটা আমার কাছে ভেসে এলো। ছায়া আমার পায়ের কাছে এসে কুণ্ডলি পাকিয়ে বসে ক্ষীণ স্বরে হেসে উঠল। আমি জিজ্ঞেস করলাম, কে তুমি, কি চাও এখানে? ছায়াটা নিজের ধোঁয়াটে শরীরের মধ্যে মাথা ঢুকিয়ে বসেই হাসতে হাসতে বলল, আমি আমি মালিনী। নামটা শুনে আমার হাড় কেঁপে উঠল। সে এখানে কি করছে? হঠাৎ আমার মনে পড়ল, যামিনী দেবী যখন এখানে এসেছিলেন তখন এক অশরীরীর অমঙ্গলজনিত ছায়া ওনার সঙ্গে আমি দেখেছিলাম। তবে কি ও যামিনী দেবীর সঙ্গে এখানে আমাকে ভয় দেখাতে চাইছে? আমি দৃঢ় কণ্ঠস্বরে বললাম, কেন এসেছো তুমি এখানে? তোকে আমি মারতে এসেছি। তাই? তা কেন মারবে শুনি? আমি তোমার কি ক্ষতি করেছি? মালিনীর হাসি বন্ধ হলো। সে আমার দিকে মুখ তুলে চাইল। মুখের অবয়ব স্পষ্ট নয়, আমি শুধু কালো ছায়া ব্যতীত আর কিছুই দেখতে পাচ্ছি না। মালিনীর হাসি পরিবর্তিত হলো কান্নায়। সে বলল, ও পাঠালো আমার। কথাটা শুনে আমি চমকে উঠলাম। পাঠালো মানে? আমার কাছে কে তোমাকে পাঠালো? বলবো না, আমি বলতে পারবো না। আমায় মারতে এসেছো তুমি এখানে? এর বিনিময়ে তুমি কি চেয়েছো? আমি কি চাই? আগুন। কেন, তুমি কি আগুন পাওনি? না, আমি আগুন পাইনি। এরপর আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু মালিনী হঠাৎ ক্ষিপ্ত স্বরে বলে উঠল, চুপ, এখন তোকে আমি শেষ করে দেব, দেখবি তুই। মালিনীর ধোঁয়াটে অবয়ব এবার উঠে দাঁড়ালো। আমার কাছে এসে সে ক্ষিপ্র হস্তে আমার গলা টিপে ধরল। আমি ছটফট করে ওকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই পারলাম না। আমার দম বন্ধ হয়ে আসলো। এমন সময় হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। তড়বড়িয়ে উঠে বসে দেখলাম কোথাও কেউ নেই। তবে কি এটা একটা স্বপ্ন ছিল? কলস থেকে এক গ্লাস জল নিয়ে মুখে চোখে দিলাম। বাকি জলটুকু খেয়ে আমি চুপ করে বসে ভাবতে লাগলাম, না, সম্পূর্ণটা তো স্বপ্ন হতে পারে না। তবে কি মালিনী আমার কাছে এসে কিছু বলতে চাইল? ওর বলা দুটো কথা
আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। এক হলো, ও বলেছিল ওকে কেউ পাঠিয়েছে। এটাই যদি সত্যি হয় তবে কে পাঠিয়েছে ওকে? আর দুই হলো, ও বলল ওর আগুন চাই। ও নাকি আগুন পায়নি। ব্যাপারটা নিয়ে আমার বেজায় সন্দেহ হলো। কাল যামিনী দেবী যতক্ষণ না পর্যন্ত মাটি নিয়ে হাজির হবেন ততক্ষণ পর্যন্ত আমি কিছুই স্পষ্ট ধারণা করতে পারবো না। পরদিন সকালবেলা থেকে আমি অপেক্ষা করে রইলাম যামিনী দেবীর আসার, কিন্তু যামিনী দেবী এলেন না। বেলা গড়িয়ে যাচ্ছে অথচ তার পাত্তা নেই কেন? বেশ অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর আমি যখন ঠিক করলাম আমি নিজেই মঙ্গলবাড়ি যাব, এমন সময় আমার কুঠিরে একজন এসে হাজির হলো। বেঁটে খাটো লোক, গলায় গামছা, পরনে ময়লা ধুতি আর গেঞ্জি। তার হাতে ছিল একটা থলি। আমায় দেখে সে মাথা চুলকিয়ে বলল, পেন নাম হয় ঠাকুর মশাই। বলি, আপনার সঙ্গে কি কাল আমাদের বড় দিদিমণি কথা বললে গেছিলেন নাকি? বড় দিদিমণি মানে যামিনী দেবী? আজ্ঞে হ্যাঁ হ্যাঁ, যামিনী দেবী, উনি আমাদের বড় দিদিমণি। হ্যাঁ, বলে গিয়েছিলেন, কিন্তু তুমি কে? আজ্ঞে আমার নাম হলো গিয়ে ভিকু। ওই মঙ্গল বাড়িতে আমি কাজ করি। আমাকে দিদিমণি পাঠালেন এই আপনাকে এই থলিটা দিতে। এর মধ্যে মাটি আছে, আপনি নাকি চেয়েছিলেন। ওই বাড়িতে এখন খুব বিপদ ঠাকুর মশাই, তাই তো তিনি আসতে পারলেন না। আমাকে বলে দিতে বলেছেন যে আপনি যদি সত্যি কোনো বিপদের আশ করতে পারেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনি ওই বাড়িতে একটু যাবেন। সে তো ঠিক আছে, কিন্তু এখন এমন কি বিপদ হলো যে তিনি আসতে পারলেন না? আজ্ঞে আমাদের মা ঠাকুরন কাল মারা গেছেন। মা ঠাকুরন মানে মঙ্গলা দেবী, যামিনী দেবীর মা? আজ্ঞে হ্যাঁ, কি জানি কি এমন হয়েছিল যে তাকে গলায় দড়ি দিতে হলো। মা ঠাকুরন গতকাল রাত্রে গলায় দড়ি দিয়েছেন, কিন্তু উনি যে এমনতর কাজ করবেন সেটা আশা করা যায় না, জানেন তো ঠাকুর মশাই। বাড়ির সকলে অত্যন্ত ভেঙে পড়েছেন। সবাই তো বলা বলি করতেছে এই কাজ নাকি আমাদের বাড়িতে থাকা সেই আত্মা করিছে। আমাদের কাজের লোকেদের হয়েছে যত জ্বালা, বুঝলেন। এই সময় চাকরি ছেড়ে দিলে আর একটা চাকরি কোথায় পাই বলুন তো ঠাকুর মশাই। আবার যে বাড়িতে কাজ করি সেখানেও শুনি নাকি ভূতের উপদ্রব হয়েছে। শোনো মানে দেখনি কোনোদিন? আজ্ঞে না, আমরা কোনোদিন দেখি নাই। ওই বাড়ির লোকেরাই বলা বলি করে, তাই কানে আসে আর কি। এখন তো মা ঠাকুরনের মৃত্যুর পর আমাদের সকলেরই মনে ভয় ধরে গেছে। আমরা জানি ঠাকুর মশাই, মা ঠাকুরন ওই কখনোই আত্মহত্যার মতো হীন কাজ করতে পারে না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। ভিকু চলে গেল। আমি থলিটা নিয়ে সঙ্গে সঙ্গে একটা বেদির ওপর কয়েকটা কাঠ সাজিয়ে নিলাম। গতকালের বৃষ্টিতে অনেক কাঠ ভিজে গেছে। আমার কুটিরেই কিছু শুকনো কাঠ ছিল, আপাতত সেগুলোকে একত্র করেই আগুন জ্বালিয়ে নিলাম। তারপর আমার থলি থেকে কিছুটা মাটি তুলে নিয়ে চোখ বুজলাম। সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে একটা ভয়ানক দৃশ্য খেলে গেল। আমি দেখলাম অন্ধকার রাতে একটা জঙ্গল দিয়ে আমি হেঁটে চলেছি। আশেপাশে রুক্ষ শুষ্ক জমি, গাছপালাগুলো যেন শুকিয়ে মরে গেছে।
এমন সময় হঠাৎ আমার চোখে পড়ল একটা ছোট্ট বাড়ি। সেই বাড়ি থেকে ভেসে আসছে কান্নার শব্দ। আমি আস্তে আস্তে প্রবেশ করলাম সেই বাড়িতে। দেখলাম মাটিতে বসে কাঁদছে একটা মেয়ে। মেয়েটার মুখ ভারী মিষ্টি। ওকে কাঁদতে দেখে একজন ওকে ভীষণ শাসন করছে। সেই মহিলার রূপ দেখেই আমি বুঝলাম এ হলো মালিনীর মা। কারণ ওই রকম কালো শাড়ি, কালো টিপ, চোখে মোটা করে কাজল পড়া দেখেই আমার মনে পড়ল যামিনী দেবী মালিনীর মায়ের বর্ণনা দেওয়ার সময় ঠিক এমনই কিছু একটা বলেছিল। তাহলে মাটিতে বসে কে কাঁদছে? মালিনী? তাই হবে হয়তো, কিন্তু অবাক করা বিষয় হলো আমি ওদের দেখতে পেলেও ওরা আমাকে দেখতে পেল না। আহ, মুখ পুরি কেঁদে মরছিস কেন? বললাম তো তোকে আমি তোর অন্য ছেলের সঙ্গে বিয়ে দেব। না মা, আমি শুধু বিষ্ণুকেই বিয়ে করতে চাই। তাই তো হচ্ছিল মা, কিন্তু ওর ওই হারামজাদি দিদি বাদ সাধল। কেন ওনাকে দোষ দিচ্ছ তুমি? উনি কি করেছেন বলো তো? তোমার এই রূপ দেখলে শুধু উনি না, যে কোনো মানুষই ভিড়মি খাবে। কতবার তোমায় বলেছি এসব কাজ ছেড়ে দাও, চলো আমরা গ্রামে ফিরে যাই, সাধারণভাবে আবার নিজের জীবনটা আমরা কাটাই। কিন্তু না, তুমি সেই এখানেই থাকবে। ও মামা, তুমি কেন বোঝো না বলো তো? তোমার সাথে এখানে থাকতে আমার ভীষণ ভয় করে। আজ শুধু তোমার জন্যই আমার বিয়েটা ভেঙে গেল মা। মালিনীর মা ওকে একটা চড় মেরে বলল, যত বড় মুখ নয় তত বড় কথা। তোকে আমি ছোট থেকে নিজের হাতে মানুষ করলাম, আর এখন কি না তুই আমায় মেজাজ দেখাস? এখন তোর আমার সাথে থাকতে ভয় করে? আমি তোকে বলিনি ওই ছেলেটার মাথার চুল এনে দিতে? তাহলেই তো ওকে এমন বশ করতাম যে ও তোকে বিয়ে না করে মরতেও পারতো না। কেন এনে দিলি না তুই? কারণ আমি ওকে ভালোবাসতাম, ওকে বিশ্বাস করতাম। আমার নিজের ভালোবাসার ওপর আমার আস্থা ছিল মা। পুরুষ মানুষকে কোনোদিন বিশ্বাস করতে নেই। দেখলি তো কেমন সুসুর করে বাড়ির লোকের কথা বিয়ে করে নিচ্ছে। এই ওর ভালোবাসা? তাই বলে কালো জাদু করে ওকে আটকে রাখবো? না মা, তা হয় না। তাহলে বসে বসে কাঁদ, আমার আর কিছু করার নেই। আজ ওর বিয়ে, তোর কথা মতো আমি তো আজও গিয়ে ওদের বাড়িতে কথা বলে এলাম, কিন্তু ওরা তো কেউ তোকে আর চায় না। এখন আমি আর কি করব? শোন, এবারে তোর সঙ্গে আমি ওর থেকেও ভালো ঘরের ছেলের বিয়ে দেব, অনেক বড় লোক ছেলে। ওই সামনের গ্রামের জমিদারের ছেলেটা মাঝে মাঝে এই গ্রামে আসে। আমি তককে তককে থাকবো। একবার কাবু করতে পারলেই ওকে বশ করে তোর সঙ্গে বিয়ে দিয়ে দেব। এটা কি বলছো তুমি? বশ করে মানে? এখানেও তুমি কালো জাদু করবে? মহিলা হো হো করে হেসে উঠল, তারপর বলল, অবশ্যই। শোন বাছা, মেয়ে মানুষ ভালোবাসা পায় না রে, তাদের অধিকার তাদের ছিনিয়ে নিতে হয়। বাপ ছাড়া কোনো পুরুষ মানুষ মেয়েদের ভালোবাসে না। অনেকের তো আবার বাপও ভালোবাসে না। এই দেখ না, তোকে নিয়ে আমি রয়েছি। তোর বাপ কোনোদিন কি এসে তোর খোঁজ নিয়েছে? তোকে মা বলে ডেকে বুকে জড়িয়েছে? সে তো দিব্যি অন্য একটা সংসার করছে। আমিও তো এরকম ছিলাম না, আমাকে হতে হয়েছে। এই সমাজ, এই লোকজন, এদের জন্য। একা মেয়ে মানুষকে চলতে হলে নিজেকে কঠিন করতে হয়। আমিও কঠিন হয়েছি। ভগবানের কাছে অবলা হয়ে থাকার চেয়ে
শয়তানের আশ্রয় কঠিন হয়ে থাকা অনেক ভালো। মালিনী কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ল। মালিনীর মা ওকে ডিঙিয়েই ঘর থেকে বেরিয়ে গেল। আমি চোখ খুলে আবার একটু মাটি নিয়ে আহুতি দিলাম। তারপর আবার চোখ বন্ধ করলাম। দেখলাম আমি সেই জঙ্গলের পথেই হাঁটছি, কিন্তু এখন বিকেল বেলা। দেখলাম বাড়ির দাওয়ায় বসে মালিনীর মা ঘুমে ঢুলছে। হঠাৎ বাড়ির পিছন থেকে একটা ছটপটানি গোঙানোর শব্দ আমার কানে এলো। আমি সেদিকেই যেতে গিয়ে দেখলাম মহিলাও সেই শব্দ শুনে ধড়মড় করে উঠে বসেছে। তারপর ঘরের ভিতরে তাকিয়ে চিৎকার করে বলল, মালিনী, দেখ তো কোত্থেকে কি যেন একটা আওয়াজ আসছে। আরে এই মালিনী, কই গেলি? ঘর থেকে কেউ বেরিয়ে এলো না। মহিলা উঠে তাড়াতাড়ি ঘরের ভিতরে গেল। কিছুক্ষণের মধ্যেই হন্তদন্ত হয়ে বেরিয়ে এসে বাড়ির পিছনের দিকে ছুটে গেল। আমিও গেলাম তার পিছু পিছু। উফ, সে কি ভয়ানক দৃশ্য! আমি দেখলাম বাড়ির পিছনের একটা শুকনো গাছের ডালে গলায় দড়ি দিয়ে ঝুলছে মালিনী। মহিলা কাঁদতে কাঁদতে মালিনীর পা দুটো জড়িয়ে ধরল। মালিনীর ঘাড় ভেঙে গেছে, দুটো হাত ঝুলছে দুপাশে। মহিলা কোনো রকমে মালিনীকে নিচে নামিয়ে মেয়ের মাথায় হাত রেখে গলা ফাটিয়ে কাঁদতে শুরু করলো। মায়ের কোলে মেয়ের মৃতদেহের দৃশ্য আমি দেখতে পারলাম না। চোখ খুলে ফেললাম। আবারও জ্বলন্ত কাঠের মধ্যে আমি সেই মাটি দিয়ে দিলাম। দেখলাম রাতের বেলা সেই মহিলা এখনো জঙ্গলের মধ্যে মেয়ের মাথা কোলে নিয়ে বসে আছে। মহিলার চোখের কাজল চোখের জলে ঘেঁটে গিয়ে সারা মুখটা লন্ড ভন্ড করে রেখেছে। মহিলা এক দৃষ্টে তাকিয়ে আছে তার মেয়ের দিকে। এমন সময় জঙ্গলের শুকনো মাটিতে আমি কারোর পায়ের শব্দ শুনতে পেলাম। সেই দিকে ফিরে চাইতেই আমি মানুষটাকে দেখতে পেলাম। অন্ধকারেও তাকে চিনতে আমার ভুল হলো না। এ যে ভিখু। আজ সকালেই সে আমার কাছে এসেছিল। এ যে মঙ্গলবাড়ির কাজের লোক। ভয়ে ভয়ে মহিলার দিকে ভিখু এগিয়ে এসে হাত জোর করে প্রশ্ন করলো, মা, আপনি আমায় দেখেছিলেন? মহিলা ওর দিকে না তাকিয়ে লাথি মেরে একটা থলি ওর দিকে এগিয়ে দিল। ভিখু সেই থলি তুলে নিয়ে সেটা খুলে দেখল সেখানে কিছু টাকা রয়েছে। ভিখুর চোখে লোভের ঝিলিক খেলে গেল। হাসতে হাসতে সে বলল, কি করতে হবে মা, আজ্ঞা করেন। মঙ্গলবাড়িতে কেউ আছে এখন? আজ্ঞে, এখন তো আমি ছাড়া আর কেউ নেই। বাকিরা তো সবাই মিলে ওই তীর্থ করতে গেছে। তাহলে তোকে আমার একটা কাজ করতে হবে। আজ্ঞে, কি কাজ বলেন মা? আমার সামর্থ্যে থাকলে আমি ঠিক করে দিব। মহিলা নিজের কোলের দিকে ইশারা করে বলল, এই আমার মেয়ে মালিনী। ও আজ ওই গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ভিখু একবার সেই গাছটার দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলল, আমায় আমায় কি করতে হবে মা? আপনার মেয়েকে পোড়ানোর ব্যবস্থা করতে হবে। মহিলা
ভিকুর দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, না রে জানোয়ার, ওকে আমি পড়তে দেব না। ওর এই মৃত্যুর জন্য যারা দায়ী তাদের শেষ করার জন্য আমি ওর এই মৃতদেহকে ব্যবহার করব। বলি, আমায় কি করতে হবে মা? আপনি আদেশ দেন। তুই এই মৃতদেহ মঙ্গলবারের উত্তর পশ্চিমের দিকের কোনো গাছতলায় পুঁতে দেওয়ার ব্যবস্থা করবি। এখন তো বাড়িতে কেউ নেই, তাই তোর এই কাজ করতে সুবিধা হবে। দরকার হলে আরও লোক জোগাড় কর, আমি তোদের টাকা দেব, কিন্তু এই কাজ তোকে করতেই হবে। কিন্তু যদি ওই বাড়ির লোকেরা জানতে পেরে যায় তখন? কি করে জানবে? তুই তো কাউকে কিছু বলছিস না। আমি আমার মেয়ের মৃত্যুর বদলা নিয়েই ছাড়ব, যে করে হোক। আর তুই এই কাজ না করলে তোর কপালে কিন্তু অসীম দুঃখ আছে। আইকে না না মা, আমি আমি নিশ্চয়ই করব। আমি আপত্তি কোথায় করলাম বলেন? গভীর রাতে একটা গরুর গাড়িতে করে মালিনীর লাশ নিয়ে যাওয়া হলো মঙ্গল বাড়িতে। বাড়ির গেটের সামনে ভিকু কয়েকজন লোককে নিয়ে দাঁড়িয়েছিল। গরুর গাড়ি থেকে নেমে এলো মালিনীর মা। ভিকু আর দুজন লোক ধরাধরি করে মালিনীর দেহ নামিয়ে নিয়ে বাগানে নিয়ে গেল। আগে থেকেই ওরা বাগানের উত্তর পশ্চিম দিকে আম গাছের নিচে একটা গর্ত করে রেখেছিল। ভিকুরা সেখানেই মালিনীকে রাখলো। এবার তোরা একটু সরে যা, আমায় একটা কাজ করতে হবে। কাজ শেষ হলে আমি তোদের আবার ডাকবো। ওরা চলে গেল। মালিনীর মা নিজের ঝুলি থেকে কয়েকটা লোহার টুকরো বের করে মেয়ের হাতের মধ্যে রাখল। তারপর ওর ঠোঁটটা ফাঁক করে একটা পচা পান পাতা রাখলো সেখানে। তারপর একটা খুর বের করে মেয়ের মুখের ওপর বিড় বিড় করে মন্ত্র পড়তে পড়তে আঁকি মুকি কাটতে শুরু করলো। হঠাৎ প্রচন্ড গর্জন হলো আকাশে, বইতে লাগলো ঝোড়ো হাওয়া। মালিনীর মা আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আয় আয়, আমার মেয়ের শরীরে প্রবেশ কর। মঙ্গলবারের অমঙ্গল কামনা করে আমি নরক থেকে আহ্বান করছি একজন শয়তানকে। আকাশে বিদ্যুতের সঙ্গে একটা কালো ধোঁয়া নেমে এলো মালিনীর দিকে। আস্তে আস্তে সেই ধোঁয়া ছেয়ে গেল মালিনীর সর্বাঙ্গ। মহিলা নিজের ঝুলি থেকে কটা কাপড়ের পুতুল বের করল। তারপর একটা একটা করে মালিনীর শরীরে সেই পুতুলগুলো সাজিয়ে রাখলো। প্রথম পুতুল মঙ্গলা চৌধুরীর নামে, পরের পুতুল যামিনী চৌধুরীর নামে, তারপরের পুতুলগুলো শঙ্কর মোহন চৌধুরী ও তার স্ত্রী ও কন্যার নামে, এবং সবশেষের দুটো পুতুল বিষ্ণুমোহন চৌধুরী ও তার স্ত্রীর নামে। এদের এক এক করে নির্মম মৃত্যু দেওয়ার জন্য তোকে আমি এই ভূমিতে আমার মেয়ের শরীরে আহ্বান করেছি। এদের খেয়ে তোর রক্ত তৃষ্ণা মিটবে, আর আমার মনের স্বাদ মিটবে। আমার মেয়ের সাথে হওয়া সকল অন্যায়ের প্রতিশোধ তোকে নিতেই হবে, তবেই আমি আমার মেয়ের মুখে আগুন দেব, না হলে নয়। এত দূর দেখে আমি চোখ মেলে তাকালাম। রাত তখন গভীর হয়ে এসেছে।
আমার সামনে জ্বলতে থাকা কাঠ নিভে গেছে, আর আমার কিছু বুঝতে বাকি নেই। মঙ্গলা দেবীর মৃত্যুর পর এক এক করে ওই প্রেত সবাইকে হত্যা করবে। আজ রাতে সে নিশ্চয়ই যামিনী দেবীকে মারতে চাইবে। না, আর দেরি করা ঠিক হবে না। আমাকে এখনই মঙ্গল বাড়ি পৌঁছাতে হবে। আমি একটুও সময় নষ্ট না করে সেই রাতেই রওনা দিলাম মঙ্গল বাড়ির উদ্দেশ্যে। তখন টিপ টিপ করে শুরু হয়েছে বৃষ্টি, মাঝে মাঝে ঝলক দিচ্ছে বিদ্যুৎ। আমি রীতিমতো দৌড়ে দৌড়েই পৌঁছালাম মঙ্গল বাড়ির দিকে। এখন যা করণীয় তা অতি সহজ, কিন্তু সেই সহজ কাজটা করার জন্যে যে অমাঙ্গলিক শক্তির সাথে তীব্র লড়াই করতে হবে, সেই লড়াইটা অনেক অনেক কঠিন। বাড়ির কাছাকাছি গিয়েই আমি আন্দাজ করলাম বাড়ির ভিতরে রীতিমতো তাণ্ডব চলছে। বাড়ির ভেতর থেকে ভেসে আসছে অনেকের একত্রিত কণ্ঠস্বর। আমি বাড়ির মধ্যে প্রবেশ করলাম। বাগান পেরিয়ে আমি বাড়ির মূল সদরের কাছে এলাম। সদর তখন হাট করে খোলা। আমি বাড়িতে ঢুকতেই প্রথমে দেখলাম পুরো বাড়িতে একটা কালো ছায়ার বৃত্ত হয়ে রয়েছে। আমি আমার ইষ্ট মন্ত্র জপ করতে করতে এগিয়ে চললাম। তাড়াতাড়ি একতলায় উঠে দেখলাম একটা বিরাট বড় বসার ঘরে সবাই জবু থবু হয়ে বসে চিৎকার করছে। ওদের যেন কেউ একসাথে বেঁধে রেখেছে। উল্টো দিকে তাকিয়ে দেখলাম কোনো একটা অদৃশ্য হাত যামিনী দেবীকে দেওয়ালে ঠেসে ধরে ওর গলা টিপে ধরেছে। আমি মন্ত্র পাঠ করতে করতে সেই দিকে এগিয়ে যেতেই যামিনী দেবী মাটিতে পড়ে গেলেন। দুজন যুবক দৌড়ে তার কাছে এসে তাকে তুলে ধরে বসালো। বুঝলাম এই দুই যুবকই যামিনী দেবীর দুই ভাই শঙ্কর এবং বিষ্ণু। আমায় এতক্ষণ তারা খেয়াল করেনি। এখন যামিনী দেবী আমায় দেখে আমার পায়ে এসে লুটিয়ে পড়লেন, বললেন, আপনি কিছু একটা করুন, আমার মা কাল মারা গেলেন। লোকে বলে আত্মহত্যা, কিন্তু কিন্তু আমি জানি আমার মাকে ওই 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 শয়তান মেরেছে। এখন সে এসেছে আমার ক্ষতি করতে। আমি মরে যাই, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার পরিবারকে আপনি বাঁচিয়ে দিন। নমস্কার, আমি শঙ্কর মোহন চৌধুরী। আপনার কথা দিদি আমাদের বলেছিল। আমি জানি না কেন দিদি আপনাকে এত বিশ্বাস করে, কিন্তু ছোট থেকে আমরা দেখে আসছি আমার দিদির মধ্যে একটা আশ্চর্য ক্ষমতা আছে মানুষ চেনার। সে নিশ্চয়ই আপনার মধ্যে কিছু দেখেছে, তাই আপনাকেও এত বিশ্বাস করছে। আপনি এখন আমাদের রক্ষা করতে পারেন। আমার একটা ছোট্ট মেয়ে আছে, ওই মালিনীর আত্মা ওই ছোট্ট মেয়েটাকে অবধি ছাড়েনি। তাহলে সে আমাদের কি অবস্থা করবে আমরা তা কল্পনা করতে পারছি না। আমি আপনাদের সবটা বলছি। তার আগে বলুন তো, আপনাদের এই ভিকু চাকরটি কোথায়? ভিকু, সে তো আপনার কাছে সকালে গিয়েছিল, তারপর থেকে আর ফিরে আসেনি। বেটা পালিয়েছে। শুনুন, আপনাদের সাথে যা হচ্ছে তার জন্য কিন্তু ওই ভিকুই দায়ী। সবার অবাক দৃষ্টি আমার দিকে। আমি বললাম, আগে হ্যাঁ, ভিকুকে হাত করে মালিনীর মা নিজের কার্যসিদ্ধি করেছে। আরেকটা কথা, মালিনী কিন্তু এখানে নির্দোষ। ও বেচারি সত্যি বিষ্ণুকে ভালোবেসেছিল। ওর মায়ের প্রতিশোধ নেওয়ার তাগিদে মেয়েটা মরে গিয়েও মুক্তি পায়নি। তাহলে ও এখানে এসে আমাদের ক্ষতি করছে কেন? ও আপনাদের কোনো ক্ষতি করেনি, বরং ও আপনাকে দেখা দিয়ে বারে বারে এখান থেকে চলে যেতে বলছে। মনে করুন তো, আপনাকে বারবার মালিনী কি বলেছিল? সেদিন আপনাকে ও ঘরেই বা যেতে বলল কেন? কারণ তখন ওর মায়ের পাঠানো শয়তান
আপনার মায়ের গলা টিপে ধরেছিল। মালিনী যদি সেই দিন আপনাকে না বলতো, তাহলে আপনি সেদিন আপনার মাকে বাঁচাতে পারতেন না। ওর মা আপনাদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য নিজের মেয়ের মৃতদেহে এক শয়তানকে আহ্বান করেছে, এবং সেই শয়তানি আত্মাই বারবার আপনাদের ক্ষতি করছে। যেমন গতকাল আপনার মা সেই শয়তানের হাতেই মরেছে, আর আপনারা ভাবলেন এই কাজ মালিনীর। না, মালিনীর এখানে কোনো দোষ নেই। মালিনীর শরীরকে আশ্রয় করে সেই শয়তান গতকাল আমার কাছেও গিয়েছিল, কিন্তু আমার তেমন ক্ষতি সে করতে পারেনি। হ্যাঁ, কিন্তু তাহলে ওকে আমার দিদি এই বাড়িতে দেখতে পাচ্ছে কেন? কারণ ওর মৃত্যুর পর ওকে এখানে এনে আপনাদের বাগানের উত্তর পশ্চিমে আম গাছের নিচে পুঁতে রাখা হয়েছে, এবং এই কাজ তখন করা হয়েছে যখন আপনারা তীর্থ করতে গিয়েছিলেন। তার মানে এই কাজ করেছে মালিনীর মা, ভিকুকে হাত করে? হ্যাঁ, ঠিক তাই। তাহলে এই বিপদ থেকে আমরা কি করে মুক্তি পাব? দেখুন, এই বিপদ থেকে মুক্তি পাওয়ার দুটো রাস্তা রয়েছে। এক, এই শয়তানি আত্মাকে ছলে বলে কৌশলে এই বাড়ির ভিত থেকে তাড়াতে হবে। আর দুই, মালিনীর মুক্তির ব্যবস্থা করতে হবে। শয়তানি আত্মার প্রতিরোধের ব্যবস্থা আমি করব, কিন্তু মালিনীর মুক্তির ব্যবস্থা আপনাদেরকেই করতে হবে। কিন্তু কি করে? যামিনী দেবী, আপনি যখন মালিনীকে জিজ্ঞেস করেছিলেন সে কি চায়, তখন সে কি উত্তর দিয়েছিল? আগুন। ও বলেছিল আগুন চায়। আপনারা মালিনীর সৎকারের ব্যবস্থা করুন, আর আমি এখন যাব সেই উত্তর পশ্চিমের আম গাছের নিচে। শঙ্করবাবু আর বিষ্ণুবাবু, আপনারা আমার সঙ্গে যাবেন। কি করতে হবে আমাদের বলুন? আপনাদেরকে কিছু কাজ করতে হবে। প্রথমে আম গাছের নিচের মাটি খুঁড়তে হবে। শঙ্করবাবু, আপনি চলুন আমার সঙ্গে। মেয়েরা এখানেই থাক, আমি গণ্ডি কেটে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না। তবে আপনারা কিন্তু ভুলেও সেই গণ্ডির বাইরে যাবেন না, আমরা ডাকলেও না। যে কোনোভাবে শয়তান আপনাদের সাথে ছলনা করার চেষ্টা করবে, কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে ভোরবেলার পূর্বে যাই হয়ে যাক না কেন, এই গণ্ডির বাইরে কেউ পা দেবেন না। চিন্তা করবেন না ঠাকুরমশাই, আমরা এখানেই থাকব। আপনি শুধু এই পরিবারের মঙ্গলের ব্যবস্থা করুন, মঙ্গল বাড়ির অমঙ্গল ঘুচিয়ে দিন। আমি গণ্ডি টেনে দিয়ে বাগানে গেলাম। তারপর ওরা দুই ভাই মিলে মাটি কোপানোর ব্যবস্থা করলো। কিছুক্ষণের মধ্যেই গর্ত থেকে পচা মরা গন্ধ এসে আমার নাকে ঠেকল। বুঝলাম লাশ আর বেশি গভীরে নেই। হঠাৎ নেমে এলো ঝমঝমিয়ে বৃষ্টি, থেকে থেকে গর্জে উঠছে মেঘ। আপনারা থামবেন না, যতই বাধা বিপত্তি যাই আসুক আপনারা থামবেন না। কিছুক্ষণের মধ্যেই আমরা সকলে দেখতে পেলাম মালিনীর কঙ্কাল। এখনো সেই কঙ্কাল পুরোপুরি পচে যায়নি। অর্ধগলিত মৃতদেহটাকে দেখে বিষ্ণুপদ বলল, ঠাকুরমশাই, এটা তো মালিনীর কাপড়। ওকে এই শাড়িটা আমিই দিয়েছিলাম। মা মরার সময় ও আমার দেওয়ার শাড়ি পরেই মরেছে ঠাকুরমশাই। এখন ভেঙে পড়লে চলবে না। শঙ্করবাবু, আপনি এক কাজ করুন। বলুন ঠাকুরমশাই। আপনি বিষ্ণুবাবুকে নিয়ে শ্মশানে যান। ওখানে বিধি মেনে যাতে মালিনীর শবদাহ করা হয় সেই ব্যবস্থা করে আসুন। আগামীকাল ভোরবেলা যাতে মালিনীকে নিয়ে গিয়ে ওকে অগ্নিদান করা যায় সেই ব্যবস্থা করুন। আমরা এখনই যাচ্ছি, কিন্তু আপনি এখানে একা। এই শয়তান আমার কোনো ক্ষতি করতে পারবে না, নিশ্চিন্তে যান। ওকে এখানে স্থাপন করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। সে আমায় আহত করতে পারে, কিন্তু প্রাণে মারতে পারবে না। আপনারা নিশ্চিন্তে যান। ওরা চলে গেল। আমি মালিনীর মৃতদেহর দিকে তাকিয়ে মনে মনে চোখ বন্ধ করে মন্ত্র পড়লাম। তারপর
চোখ খুলতেই একটা হাড় হিম করা দৃশ্য দেখতে পেলাম। মালিনী নিজের অর্ধগলিত দেহ নিয়ে উঠে বসেছে। তার দৃষ্টি এখন সোজা আমার দিকে। গলে যাওয়া ঠোঁটের কোণে লেগে আছে মৃদু হাসি। আমার সঙ্গে জোরে জোরে আমি সঙ্গে সঙ্গে জোরে জোরে মন্ত্রপাঠ শুরু করলাম। ওং কালিকে ওই বিদ্মহে শ্মশান বাসিনী ধীমহি তন্ন ঘোর প্রচোদয়াৎ। ওং হ্রিং ক্রিং রিং রিং হিং হিং দক্ষিণে কালিকে। ওং রিং শ্রিং ক্লিং স্বাহা। ওং ক্রিং কালিকৈ নমঃ। ওং কালিকা ওই বিদ্মহে শ্মশান বাসিন্যৈ ধীমহি তন্ন ঘোর প্রচোদয়াৎ। ওং রিং ক্লিং রিং হিং দক্ষিণে কালিকে নমঃ। ওং কালিকৈ নমঃ। এরপর মালিনীর গলা দিয়ে তীব্র আর্তনাদ বেরোলো। মালিনীর শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে পড়ল। ওর মুখ থেকে বেরিয়ে এলো পচা পান। হাত থেকে খসে পড়ল লোহার টুকরো। ওর গায়ের ওপর যে কাপড়ের পুতুলগুলো রাখা ছিল সেগুলো পুড়ে কালো ছাই হয়ে গেল। সচক্ষে দেখলাম কালো কুণ্ডলীকৃত ধোঁয়া ঊর্ধ্ব গগনে ভেসে গেল, হাওয়ায় মিলিয়ে গেল। মালিনীর দেহ সঙ্গে সঙ্গে আবার গর্তে পড়ে গেল। ঠিক সেই সময় ভোরের আকাশে দেখা দিল সূর্যের প্রথম আলোর আভা। সেই সময় ফিরে এলো শঙ্কর ও বিষ্ণুমোহন। সঙ্গে দুজন ডোম এনেছি ঠাকুরমশাই, ওরাই মৃতদেহ খাটে তুলতে সাহায্য করবে। সেই দিন সসম্মানে মালিনীর দেহকে নিয়ে যাওয়া হলো শ্মশানে। সেখানে সব বিধি মেনে মালিনীর আত্মার শান্তি কামনা করে ওর মৃতদেহে অগ্নি সংযোগ করা হলো। আমি সেখান থেকেই কুটিরে ফিরে এলাম। সেদিন বিকেলের দিকে যামিনী দেবী আবার আমার কুটিরে এলেন। ওনার ওপর যে কালো ছায়া আমি প্রথম দিন দেখতে পেয়েছিলাম তা এখন আর দেখতে পেলাম না। তিনি আমার হাতে কিছু অর্থ ও ফলমূল তুলে দিলেন এবং মন থেকে আমার পায়ে হাত দিয়ে ধন্যবাদ জানালেন। এরপর আমি ওই গ্রামে আর বেশি দিন ছিলাম না। এই ঘটনার কথা জানাজানি হওয়ার পর গ্রামবাসীরা সামান্য কিছু গন্ডগোল দেখলেই হাজির হতো আমার কুটিরে। বিরক্ত হয়ে সেই স্থান ত্যাগ করে কিছুদিনের জন্য ফিরে গিয়েছিলাম আমার গ্রামের বাড়িতে। কিছুদিন সেখানে রইলাম। তারপর আবার কাউকে কিছু না বলেই বেরিয়ে পড়েছিলাম। তোমরা তো জানোই আমি বরাবরেরই এমন ভবঘুরে ধরনের, বাড়িতে মন টেকে না। তারানাথ এতটা বলে চুপ করলেন। আমি জিজ্ঞাসা করলাম, কেমন যেন একটা অসম্পূর্ণ মনে হচ্ছে ঠাকুরমশাই। কি অসম্পূর্ণ লাগছে তোমার? না তা নয়। আচ্ছা, ওই মালিনীর মায়ের কি হলো? ওর এত সাধ্য সাধনা যে শেষ পর্যন্ত বড়বাদ হলো, তারপর ওই মহিলা আপনাকে ছেড়ে দিল। আপনিই তো বললেন কালো জাদুতে নাকি যারা সিদ্ধহস্ত তাদের প্রচুর ক্ষমতা। সে তো বটেই। ওই মহিলাও যদি বেঁচে থাকতো তাহলে আমাকে ছেড়ে দিত ভেবেছ? সেই দিন ওই মহিলা মরে গিয়েছিল বলেই আমি নির্বিঘ্নে গ্রাম ছেড়ে বেরিয়ে আসতে পেরেছিলাম। মরে গিয়েছিল? হ্যাঁ, ওই মহিলা কালা জাদুটা বেশ ভালোই জানতো। তা না হলে মরা মানুষের দেহে পৈশাচিক শয়তানি আত্মা
কখনোই স্থাপন করতে পারত না। ও মঙ্গলবাড়ির অমঙ্গলের জন্য যে মরণ ফাঁদটা পেতেছিল, সেখানে ওর হেরে যাওয়ার বিন্দুমাত্র সুযোগ ছিল না। কিন্তু মাঝখান থেকে এই তারানাথ ঢুকে পড়ায় ওর বিধিবাম ঘটল। একটা কথা এর আগেও আমি তোমাদের বলেছি, আজও বলছি, শয়তান, পিশাচ কিংবা বেতাল, যাকেই তুমি অন্যের ক্ষতির জন্য চালনা করবে, সেই ফল কিন্তু তোমাকেই ভোগ করতে হবে। যদি সেই শয়তানি আত্মা নিজের কার্য সিদ্ধি করতে না পারে, তাহলে ফিরে এসে সে তোমাকেই হত্যা করবে, যেমনটা এখানে হয়েছিল। মঙ্গলবাড়ির ভিত থেকে সেই শয়তানি আত্মাকে যখন বিতাড়িত করা হয়েছিল, তখন সে ফিরে গিয়ে মালিনীর মাকে হত্যা করে। আমি নিজে ওই মহিলার মৃতদেহ দেখেছিলাম। ওরকম ভয়ানক মৃত্যু আমি কল্পনাও করতে পারিনি। কেন ঠাকুর মশাই, কি দেখেছিলেন? পরের দিন গ্রামে বলা বলি শুরু হলো ওই মহিলা নাকি জঙ্গলে আত্মহত্যা করেছে। সেই ঘটনার কথা শুনে আমি সেই দিকে গেলাম। দেখলাম মহিলার ছোট্ট বাড়ির পিছন দিকে সবাই ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। সেখানে গিয়ে দেখলাম যেভাবে মালিনী গলায় দড়ি দিয়েছিল, ঠিক সেইভাবেই ওর মা গলায় দড়িয়ে দিয়েছে। সেই একই মরা গাছের ডালে ঝুলে রয়েছে মালিনীর মায়ের মৃতদেহ। তাহলে আপনি কি করে বলছেন যে এই কাজ ওই শয়তানি করেছে? হতেও তো পারে মালিনীর মা অসফল হওয়ার ঘটনাটা বুঝতে পেরে নিজেই গলায় দড়ি দিয়েছিল। মরা গাছের মগডালে উঠে কাউকে গলায় দড়ি দিতে শুনেছ? কথাটা শুনে আমরা চমকে গেলাম। মগডালে উঠে গলায় দড়ি? তারানাথ বললেন, মালিনীর মায়ের মৃতদেহ ঝুলছিল মগডালে। সেই মরা গাছের ডাল থেকে মালিনীর মাকে কিছুতেই নিচে নামানো যাচ্ছিল না। শেষ অবধি সেই ডাল কেটে মহিলাকে রীতিমতো নিচে ফেলা হয়েছিল। এ তো মারাত্মক ঘটনা ঠাকুর মশাই। সত্যি ভয়ানক। আমি তো কালো জাদুতে বিশ্বাসই করতাম না। হয় হয়, তবে খারাপ যেমন আছে, ভালোও তেমন আছে। তা না হলে পৃথিবীর ভারসাম্য এতকাল ধরে বজায় আছে কি করে? হ্যাঁ, বৃষ্টি তখন থেমে গেছে। আকাশ বেশ পরিষ্কার, বাড়ির বাইরের জলও নেমে গেছে। ঠাকুরমশাই, আজ তাহলে চলি, বুঝলেন? কখন যে আবার বৃষ্টি চলে আসবে তার ঠিক নেই। চলো ভায়া। এ জগতে কাছের মানুষ বলতে এখন তোমরাই আছো। সময় পেলেই এসো, কেমন? তোমরা না এলে বড্ড একা লাগে, বুঝলে? এই ছিল মঙ্গলবাড়ির অমঙ্গল কাহিনী। এক ভালোবাসার নামান্তর প্রতারণা, এক রহস্যের আড়ালে লুকিয়ে থাকা কান্না আর অভিশাপের গল্প। তারানাথের চোখে যা ছিল শুধু একটা অতীতের ছায়া, আমাদের কাছে তা এক ঘোর লাগা যাত্রা। জানি না মঙ্গলবাড়ির সেই কান্না আজও কেউ শুনতে পায় কি না, কিংবা সেই ভগ্নপ্রায় ঘরের জানালায় কেউ কি আজও চুপি চুপি দাঁড়িয়ে থাকে কিনা। কিন্তু এতটুকু নিশ্চিত, তারানাথের ঝুলিতে এখনও এমন অজস্র কাহিনী আজও ঘুমিয়ে আছে, জেগে ওঠার অপেক্ষায়। আবারও দেখা হবে কোনো এক রাতে, যখন বাতাস থেমে যাবে, নিস্তব্ধতা গা ছমছমে হয়ে উঠবে, আর তারানাথ আবার বলবেন, তোমরা কি গল্প শুনতে চাও।